क्या मेल आया था, वो किसी ने आंसर दिया, कोई इंद्रनील बनर्जी नाम लिखा हुआ, कि आई नो नेताजी डिड नॉट डाई इन 45 बिकॉज ही वाज with us until 85. আরো রহস্যের কথা শুনবেন, এই প্লেন ক্র্যাশ তো ঘটে যাওয়ার কথা 1945 18th অগস্ট, কিন্তু আইবি রিপোর্ট অনুযায়ী, সেই রিপোর্ট কিন্তু এখনো অ্যাভেলেবল আছে দিল্লি ন্যাশনাল আর্কাইভে, সেই রিপোর্ট অনুযায়ী 19th ডিসেম্বর, 18th অগস্টের পরে যে 19th ডিসেম্বর আসে, মানে 1945 এর 19th ডিসেম্বর আসে, সেই 19th ডিসেম্বর কিন্তু আইবি একটি রেডিও মেসেজ পান, যেখানে রাত্রি 9:30টার সময় রেডিওতে নেতাজি সুভাষচন্দ্র বোস বলছেন আইএন এর বিরুদ্ধে যে রেড ফোর্ট ট্রায়াল চলছে, সেই রেড ফোর্ট ট্রায়াল নামক যে প্রহসন, সেই প্রহসনের জবাব তিনি দেওয়ার জন্য দেশে ফিরছেন। আপনারা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন, কারণ প্রত্যেকটা জ্ঞান কিন্তু অর্ধসত্য। নমস্কার বন্ধুরা, আর তো কদিন পরই 15th অগস্ট, আমাদের দেশাত্মবোধ একদম উতলে উতলে পড়বে। বিভিন্ন কলার টিউনে, পাড়ায় পাড়ায় গান, মানে বিভিন্নভাবে যত রকম ভাবে প্রকাশ করা যায়, আমরা ওই একদিনের জন্য হয়তো দেশাত্মবোধকে তুঙ্গে তুলে রাখবো, কারণ ব্রিটিশদের সাথে সমঝোতার দিনটা তো ওই 15th অগস্টটাই ছিল। ঠিক যেমন ভাবে 1945-এ জাপান মিত্রপক্ষের কাছে সারেন্ডার করেছিল, আর ওই দিনটাকেই তো মনে রেখে 15th অগস্ট 1947-এ ইংল্যান্ড আমাদেরকে স্বাধীনতা দিবস ঘোষণা করলো। আর আমরা তো সব ভুলে খুব তাড়াতাড়ি সবকিছু নিয়ে আনন্দে মেতে থাকি খুব, তাই না? আর তাই জন্যই হয়তো স্বাধীনতার পর নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রথম পোর্ট্রেট পার্লামেন্টে লাগানো হতে 22 কি 23 বছরের ভুল হয়ে গেছিল। Netaji's portrait in parliament was put up 30 years after independence. মিস্টার রাঠি মানে এক জ্ঞানী ব্যক্তি, আপনারা সকলে যারা নেট ঘাটেন তারা এনাকে অবশ্যই চেনেন। মিস্টার জ্ঞানী ব্যক্তিকে কেউ হয়তো দায়িত্ব দিয়েছিল যে এইরকম ইউটিউবের মতো একটি অনলাইন প্ল্যাটফর্মে এসে আবার করে অ্যানাউন্স করতে হবে যে 1945-এই নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয় ওই প্লেন ক্র্যাশে, যা আদতে হয়নি, যা আদতে সত্যি সন্দেহের অনেকগুলো লেয়ারের নিচে চাপা পড়ে আছে। প্রচুর রিসার্চাররা তাদের পুরো জীবন দিয়ে দিয়েছে এই ব্যাপারটি রিসার্চ করার জন্য। বাঙালিরা কেন, আমরা ভারতবাসীরা, এবং শুধু ভারতবাসী কেন, পৃথিবীবাসীরা যারা নেতাজির শত্রু ছিলেন, বিশেষ করে তারা কি এটা এখনো মেনে নেন না? অথচ এটা প্রমাণ করা, সাধারণ মানুষকে এটা গুলে খাইয়ে দেওয়ার চেষ্টা সবসময় মার্কেটে চলেছে। নেতাজি সুভাষচন্দ্র বোস 1945-এ ব্লা ব্লা ব্লা। 2014 সাল, কলকাতার খুব নামি একটি মিশনারি কলেজ যেখানে বিএড পড়ানো হয়, সেইখানে আমার এক স্টুডেন্ট, যদিও আমার সাবজেক্ট হিস্ট্রি নয়, বাট তাও হিস্ট্রিতে যেহেতু আমার খুব ইন্টারেস্ট ছিল, তাই জন্য এক স্টুডেন্টের হিস্ট্রি প্রজেক্ট করার দায়িত্ব আমি নিই। আমার করতে খুব ভালো লাগছিল, কারণ টপিকটা ছিল নেতাজি সুভাষচন্দ্র বোস। এবার নেতাজি সুভাষচন্দ্র বোসের যদি কোনো টপিকে কাজ করতে হয় তো তাতে সব কিছু থাকবে। বিশেষ করে পোস্ট গ্রাজুয়েশন লেভেলে গিয়ে যদি কোনো প্রজেক্ট সত্যি করতে হয়, সত্যি রিসার্চ ওয়ার্ক যদি করতে হয়, তাহলে সব দিকে দেখানো উচিত, তাই না? তো সেক্ষেত্রে আপনাকে যেমন দেখাতে হবে যে নেতাজি সুভাষচন্দ্র বোসের প্লেন ক্র্যাশের ঘটনা, তেমনি দেখাতে হবে তার পরবর্তী ঘটনা, যে তার পরবর্তীকালে গিয়ে কি তথ্য উঠে এসছে। আর এরম ভাবেই আমি প্রজেক্টটা তৈরি করি। বাট যখন এক্সামিনার দেখলেন তখন নাকি খুব বিব্রত হন, খুব রেগে যান এবং বলেন এসব কি হোয়াটস দিস, এসব বাদ দাও, এগুলো কিচ্ছু না। প্রজেক্ট উইল বি সাদা মাটা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, 1945 প্লেন ক্র্যাশ, ডেথ। কেন? প্রশ্নটা এখানে, এনারা কি পান? কিছু তো নিশ্চয়ই পান, না হলে আমাদের দেশের ন্যাশনাল হিরোকে, এত বড় একজন মানুষকে, ঈশ্বরকে কেন সবসময় এনারা মারতে চান? যদিও ঈশ্বরের মৃত্যু হয় না, নাম নিয়ে শেষ করা যাবে না, তাও কয়েকজনের নাম বলি যাদের রিসার্চ ওয়ার্ক থেকে আমরা হয়তো সত্যি অনেক কিছু জানতে পারি। যেমন অনেকে আছেন, আমি কয়েকজনের নামই বলছি, ধরুন অনুজ ধার, আপনারা অনলাইন প্ল্যাটফর্মে ইউটিউবে প্রচুর দেখতে পাবেন। আমাদের বাঙালিদের মধ্যে আপনারা দেখতে পাবেন মিস্টার চন্দ্রচূড় ঘোষ, মিস্টার কুণাল বোসকে, আরো প্রচুর এমন মানুষ আছেন যারা প্রচুর তথ্য সংগ্রহ করেছেন সারা জীবন ধরে রিসার্চ করে। তো তাদের রিসার্চ ওয়ার্ক থেকে দু একটি তথ্যে আপনাদের সামনে আলোকপাত করছি, কারণ বুঝতে পারবেন মিস্টার জ্ঞানীর জ্ঞানটা কিন্তু ঠিক নয়। তিনটি থিওরির কথা বলেছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধানকে কেন্দ্র করে। সেই তিনটি থিওরি কিন্তু প্রথম চর্চায় আনেন হচ্ছে মিস্টার অনুজ ধার। উনি সেখান থেকেই কিন্তু এই ব্যাপারটি কপি করেছেন, কিন্তু শুধু ওই তিনটি থিওরি, ওনার বাকি জিনিসটা কিন্তু উনি নেননি, কারণ সেটা ওনার প্রপাগান্ডার সাথে ম্যাচ করছে না। গুমনামি বাবা থিওরি উনি কোনোভাবে মানতে রাজি নন, কিন্তু কোট অ্যান্ড কোট লাভ যে মুখার্জি কমিশন হয়েছে, সেখানে মিস্টার মুখার্জি পরবর্তীকালে অন ক্যামেরা বা অফ ক্যামেরা স্বীকার করেছিলেন যে
গুমনামি বাবাই হয়তো নেতাজি সুভাষচন্দ্র বোস। ঋষি অরবিন্দ যদি বিপ্লবী থেকে একজন আধ্যাত্মিক মানুষে পরিণত হতে পারেন, কেন তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসু পারেন না একজন যোদ্ধা থেকে, একজন বিপ্লবী থেকে, সৈনিক থেকে, একজন নেতা থেকে একজন আধ্যাত্মিক মানুষে পরিণত হতে? জ্ঞানীর এই ভিডিও শুরুর দিকে এবং এর আগেও একটি কন্টেন্ট করেছেন, তারও শুরুর দিকে তিনি নেতাজি সুভাষচন্দ্র বোসকে বারবার কমিউনিস্ট, বামপন্থী বলার চেষ্টা করেন। में नेताजी को तोजोर कुकुल, तोजोर कुत्ता बोलते थे ये वो लोग हैं जो 30 साल तक वहां राज किया, कम्युनिस्ट पार्टी के लोग। নেতাজি দেশ, দেশাত্মবোধ, জাতি, জাতীয়তাবোধ, সমাজ, ধর্ম, মানুষ, রাষ্ট্র প্রেম, ভালোবাসা, আধ্যাত্মিকতা, এই সবকে কি কোনো কমিউনিস্ট, ডানপন্থী, বামপন্থী এই সবের মধ্যে বসানো যায়? উনি খুব সচেতনভাবে ভিডিও শুরুতে 16th অগস্ট 1945 থেকে কথা শুরু করেছেন, কারণ 15th অগস্ট আমি আমার ভিডিও শুরুতে যে কথাটি বললাম যে জাপান 15th অগস্ট সারেন্ডার করেছিল, ওই ডেটটাকে উনি অ্যাভয়েড করে গেছেন খুব সতর্কভাবে। ট্রায়াল যখন চলছিল আজাদিন বাহিনীর গ্রেফতার হওয়া সৈন্যদের নিয়ে, তখন সেখান থেকে যে 3 জন মেন যোদ্ধার উপর ট্রায়ালটি চলছিল, উনি তাদের নামের সাথে ধর্ম, জাতিকে জুড়ে দেন। এদিকে রিসার্চারদের মতে প্লেন ক্র্যাশ হওয়ার তেমন কোনো প্রমাণ কিন্তু সত্যি পাওয়া যায়নি। অনেক ক্ষেত্রে মুখার্জি কমিশন অর্থাৎ শেষ যে কমিশনটি গঠন হয়, সেই কমিশনকে ছোট দেখানোর চেষ্টা করেছেন বা ফেক বা পক্ষপাতগ্রস্ত বলার চেষ্টা করেছেন, কিন্তু সানওয়াজ কমিশন, খোসলা কমিশন, তারপরে মুখার্জি কমিশন, তো যদি প্রথমের যে দুটি কমিশন, সেই দুটি কমিশনের রিপোর্ট যদি স্যাটিসফ্যাক্টরি হতো, যদি সর্বজন গ্রাহ্য হতো, তাহলে তৃতীয় কমিশন গড়ার সত্যি কি কোনো দরকার পড়তো? একদম প্রথম যে কমিশনটি গঠিত হয় শাহনওয়াজ কমিশন, সেই কমিশনের কিন্তু 3 মেম্বারের মধ্যে একজন মেম্বার ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর দাদা মিস্টার শরৎচন্দ্র বোস। তিনি যখন জিজ্ঞাসাবাদ করেন মিস্টার হাবিবুর রহমান, যিনি একদম শেষ অবধি নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে ছিলেন, বলা হয় যে যখন মিৎসুবিশি KI-21 ফ্লাইট যাচ্ছিল তখন সেখানে দুজনেরই জায়গা ছিল এবং নেতাজি সুভাষচন্দ্র বোস কিন্তু হাবিবুর রহমানকেই নিজের সাথে নিয়েছিলেন এবং ওনাকে যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ে ইন্টারোগেট করা হয় তখন কিন্তু ওনার তথ্যে প্রচুর মিসম্যাচ ছিল এবং শরৎচন্দ্র বোস উনি যখন জিজ্ঞেস করেন, হাবিবুর রহমান কিন্তু তখন বলেন যে আমার মাস্টার আমায় যা বলতে বলেছে আমি কিন্তু সেটাই বলছি, এবং তার গায়ে সামান্য বাঁহাতে কিছু ক্ষত ছাড়া আর কিন্তু এত বড় প্লেন ক্র্যাশের কোনো ক্ষত চিহ্ন ছিল না। ওনারই বক্তব্য অনুযায়ী প্লেন কিন্তু কয়েক হাজার ফিট থেকে নোজ ড্রাইভ করেছিল এবং ডাইরেক্টলি যেভাবে মাটিতে আছড়ে পড়ার কথা প্লেনটির, তাতে কিন্তু কারোর বাঁচার কথা নয়। পাইলট, কো পাইলট, জেনারেল শেরি অ্যান্ড নেতাজি সুভাষচন্দ্র বোস ছাড়া বাকি সবাই জীবিত এবং প্রায় অক্ষতই ছিলেন। মানে এটা সত্যি একটি বিস্ময়ের ব্যাপার। সামান্য কিছু তথ্য আপনাদের সামনে নিয়ে এলাম। ভিডিওটি ভালো লাগলে নিচে অবশ্যই জয় হিন্দ কমেন্ট করবেন এবং আমি এর সেকেন্ড পার্টও নিয়ে আসছি খুব শীঘ্রই। একটা জিনিস বলি, সত্যি ঈশ্বরের মৃত্যু হয় না। ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হচ্ছে।